আজকের সানডে সাসপেন্সের গল্পের নাম চিলের ছাতের ঘর। কাহিনী হেমেন্দ্র কুমার রায়। পাঠ করছি আমি শ্রী পার্থ চ্যাটার্জি। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে একখানি চিঠি পেলুম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমার তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড়, ও তার কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য একখানি ঘর রিজার্ভ করে রেখেছে। মানিকের মা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন, আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুবই একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটঘাট মারতে শুরু করলো। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরানো হলো প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক প্রতীকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি যেন দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, ওটা কি রে মানিক? মানিক বললে, কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে তাকে এখানেই কবর দেয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়েই সেইখানে এসে হাজির হলো। তারপরই রেগে গড়গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে এত খেপে গেল বলো তো? মানিক বললে, জানি না। লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখে মনে হয় ও যেন মহা ভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বললে, যাতে আর নামেও বিলেতি হলো, লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলুম। যেমন প্রকাণ্ড তেমনি মস্ত বড় সব ঘর। যেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়ছে, কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এই বাড়িখানা মনে হয় অনেকদিন খালি পড়েছিল। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়ে এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখেই বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেম পত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন ওপরে উঠে তোমার ঘরটা দেখবে চলো। চওড়া একটা কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। এক সময় এই সিঁড়ি যে খুব একটা চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায় খুব একটা ছোটই হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড় সড়ো। এর একদিকে কাঠের সিঁড়ি ওপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানলা ও ঘরে মাংটি মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, বাসিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে আমার শরীর মন সবকিছু আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো।
তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানলাগুলো বন্ধ রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতরে ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব এক চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলের নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটাকে দেখে মনে হচ্ছে অচপল কালো মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আমি আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার কেন জানি না খুঁতখুত করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবকে বাড়িতে তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কোনো কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গড় দিলেন কেন, সেটা কিছুতে আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা যাওয়ার পরেও মেমের দেহকে নাকি প্রথমেই গোরস্থানেই নিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরের দিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুরে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই একই দৃশ্য। উপরে উপরি 3 বার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এটা হচ্ছে পাপীর দেহ, গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথায় নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়ে দেহটাকে বাড়ির ভিতরে এনে গোড় দিলে। সেই থেকেই পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না, এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই ঘরের ওই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে ওই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনি ভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের মাথার ওপরই দেয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। একটি স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধুলুম, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা, তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাঁকারির মতো সরু সরু বাহু, সাদা সোনের মতো চুলগুলো কাঁধের উপরে এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত একটা হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো, উফ, সেই চোখ দুটোর ভিতর থেকে যেন একটা ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে। আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়ে ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চেয়েও যে এত বেশি স্বাভাবিক জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি খেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হয়? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সেই মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য কোথাও অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বললে, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার না হয় দেয়ালেই টাঙিয়ে রেখে চলে যাব। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিটাকে নামাবার চেষ্টা করলুম, কিন্তু উফ, সে কি বিষম ভারী, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বললে, তুই কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাতে নিয়ে গিয়ে রেখে এলু। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বললে, ও কি অমল, তোমার হাতে অত রক্ত কেন? আমি তাড়াতাড়ি হাতটা তুলে দেখি, সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুহাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, মানিক, তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, কখন যে হাতটা কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাতটা ধুয়ে ফেললুম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একবার অবাক হয়ে গেলুম।
আমাদের কারোর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কি তবে রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরে অন্ধকারে সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদীর ওপরে পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিতের চোখে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আমি ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুমটা ভাঙলো সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মটি আমি বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন যেন একটা বৃষ্টি দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এইরকম একটা দুর্গন্ধ পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার মধ্যে কি যেন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললে আমি আমি স্তম্ভিত, বুকটা আমার ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলাম এটা হয়তো মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতে দেশলাইয়ের বাক্সটা পেলুম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিল। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল, কিন্তু যা দেখেছি আমি সেটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপরে কে যেন একটা হাত রাখলে, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে আমি পাগলের মতো হয়ে গিয়ে সামনের দিকে সজোরে একটা ঘুষি ছুড়লুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলুম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই শুধলে, ব্যাপার কি? তোমার ঘরে ওটা কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। না, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও তো আমি দেখে আসি। এই বলে মানিক দ্রুত পদে ওপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে টপকে নেমে আসছে। আকুল স্বরে সে বললে, ঘরের ভিতরে পচা মরার গন্ধ, আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা মরা গলা দেহ। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপরে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে। এই কাঁধেই তো সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শটা আমি পেয়েছিলাম। তবে কি